তো বন্ধুরা, জিওগ্রাফি অনার্সের রিসার্চ মেথোডোলজি পেপারের টপিক যে লিটারেচার রিভিউ রয়েছে অর্থাৎ প্রকাশনা পর্যালোচনা, তার ইম্পর্টেন্স কি আছে সেটা আজকে আমরা জানবো, অর্থাৎ গুরুত্ব বা তাৎপর্য বলা চলে। ঠিক আছে, তো আমি দেখতে পাচ্ছি এখানে 15টা পয়েন্ট লিখে দিয়েছি, অর্থাৎ 15টা আমি ইম্পর্টেন্স লিখে দিয়েছি। তো এই 15টা পয়েন্ট তোমাদের সাথে খুবই সহজ ভাষায় ডিসকাস করবো। ঠিক আছে, তো চলো ভিডিওটা শুরু করি। তো ইম্পর্টেন্সটা জানার আগে আমাদের কিন্তু একটা জিনিস জেনে নেওয়া উচিত যে লিটারেচার রিভিউটা কি। ঠিক আছে, হট করে ইম্পর্টেন্সে যাওয়াটা ঠিক হবে না। সবার প্রথমে জেনে নিই লিটারেচার রিভিউ কাকে বলে। গবেষণার যে পর্বে গবেষণার বিষয় নির্ধারণ, সমস্যা চিহ্নিতকরণ এবং পূর্ববর্তী গবেষণার ভুল ত্রুটি সংশোধন করে নতুন জ্ঞানের আলোকে গবেষণাকে পুনঃপ্রতিষ্ঠিত করা, এইসব যেই পর্বে করা হয়, যেটা বললাম প্রথম পর্বটা, সেটাই হলো প্রকাশনা পর্যালোচনা বা লিটারেচার রিভিউ। আর একটু সহজ ভাষায় বলতে গেলে বলি যে গবেষণার যে প্রাথমিক কাজটা যে করা হয় সেটা কিন্তু এই লিটারেচার রিভিউ, অর্থাৎ গবেষণার বিষয়, কোন বিষয়ে গবেষণাটা হবে, তার গবেষণার সমস্যাটা কি সেটা চিহ্নিতকরণ এবং সমস্যার সমাধান এবং নানান কাজ, খুঁটিনাটি কাজ এই প্রকাশনা পর্যালোচনার মাধ্যমে করা হয় বা এর মধ্যে করা হয়। ঠিক আছে, তো চলো এবার জেনে নিই এর ইম্পর্টেন্স বা গুরুত্ব বা তাৎপর্যগুলো কি কি আছে। তো ফার্স্ট কি আছে, সিলেকশন অফ রিসার্চ টপিক, অর্থাৎ গবেষণার বিষয় নির্বাচন। তো এই প্রকাশনা পর্যালোচনা প্রক্রিয়ার মধ্যে গবেষণার বিষয় নির্বাচন করা হয়, যে কোন বিষয় গবেষণাটা হবে, অর্থাৎ সার্ভেটা আমরা কোন বিষয়ে করব, সেটা কিন্তু প্রকাশনা পর্যালোচনায় নানান বই ঘেটে, নানান প্রবন্ধ ঘেটে এই সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে এই গবেষণাটা আজকে আমরা করব বা এই গবেষণাটার উপর আমাদের কাজ এগোবে। ঠিক আছে, 2 নম্বর কি আছে, ফরমেশন অফ হাইপোথেসিস, অর্থাৎ অনুকল্প গঠন। তো এখানে তোমাদের নতুন একটা শব্দ তোমরা দেখতে পাচ্ছ, হাইপোথেসিস অর্থাৎ অনুকল্প। তো অনুকল্পটা কি, এটা তোমরা যদি একটা সহজ ভাষায় বলি তাহলে তোমরা খুব সহজে বুঝে যাবে। যে ভোটের পরে রেজাল্ট বেরোনোর সময় তার কিছুদিন আগে একটা এক্সিট পোল বা একটা সমীক্ষা করা হয়, যার ফলে জানা যায় যে কে কত ভোট পাবে, কত আসনে সে জিতবে, সেটা কিন্তু একটা সমীক্ষা করা হয়। তো সেটাই হলো এখানে গবেষণার ভাষায় হাইপোথেসিস। তো এখানে কি করা হয় গবেষণার ক্ষেত্রে, যে গবেষণাটা কোন দিকে যাবে, গবেষণার সমস্যাগুলো কি কি হবে এবং নানান যেসব বৈশিষ্ট্যগুলো থাকে সেগুলো আগেই একটা অনুমান গঠন করে নেওয়া হয়। তো সেটাই হচ্ছে হাইপোথেসিস বা অনুকল্প। ঠিক আছে, তো এটা কিন্তু এই প্রকাশনা পর্যালোচনা বা লিটারেচার রিভিউর এই প্রক্রিয়ার মধ্যেই করা হয়ে থাকে। তো এবার জেনে নিই 3 নম্বর কি, প্রপারলি কন্ডাক্ট অফ রিসার্চ, অর্থাৎ সঠিকভাবে গবেষণা পরিচালনা। অর্থাৎ এই প্রকাশনা পর্যালোচনার মাধ্যমেই, অর্থাৎ এই প্রক্রিয়াতেই গবেষণার একটা রোড ম্যাপ তৈরি করা হয় যে কিভাবে গবেষণাটা এগোবে। সেটা কিন্তু সঠিক করতে নানান বই পড়া হয়, নানান প্রবন্ধ পড়া হয়, নানান থিসিস পড়া হয়, পড়ে নানান জ্ঞান সংগ্রহ করে এটা কোন দিকে যেতে পারে, এর কি ভুল ত্রুটি আসতে পারে তার সম্পর্কে আগাম সচেতনতা, এইসব করা হয়ে থাকে এই প্রকাশনা পর্যালোচনায়। তাই জন্যই বলা হচ্ছে সঠিকভাবে গবেষণার পরিচালনা। ঠিক আছে, তো এবার 4 নম্বর হলো অ্যাডিশনস নিউ নলেজ, অর্থাৎ নতুন জ্ঞানের সংযোজন। এই যে প্রকাশনা পর্যালোচনা যে করা হয়, এটা কিসের জন্য করা হয়, নিশ্চয়ই গবেষণার জন্য করা হয়। এবং এই যে গবেষণাটা করতে যাব তার সম্পর্কে আমরা আগাম অনেক কিছু জেনে যাই, যে নানান বই, থিসিস, প্রবন্ধ, সেগুলো পড়ে আমরা জ্ঞান আহরিত হই। তাই জন্যই বলা হয়েছে নতুন জ্ঞানের সংযোজন। তো আশা করি বোঝা গেল। এবার জেনে নিই তারপর একটা 5 নম্বর কি, রিকভারিং অফ থিওরি, অর্থাৎ তত্ত্বের পুনঃপ্রতিষ্ঠা। তো এই গবেষণা হলো তত্ত্ব নির্ভর। এই পুরনো যে গবেষণাগুলো পড়া হচ্ছে এই প্রকাশনা পর্যালোচনায়, তার ফলে কি হচ্ছে যে আমরা নতুন গবেষণাটা করতে যাব, তার মধ্যে একটা তত্ত্বের পুনঃপ্রতিষ্ঠা আমরা দেখতে পাই। অর্থাৎ কিছু কিছু তত্ত্ব আমরা সেখান থেকেও নিয়ে তুলে রাখি, আবার কিছু কিছু নতুন নতুন তত্ত্ব আমাদের যে নতুন গবেষণাটা করতে যাব তার মধ্যে অ্যাড হয়। তো সেটাই বলা হচ্ছে তত্ত্বের পুনঃপ্রতিষ্ঠা। ঠিক আছে, তো এবার জেনে নিই 6 নম্বর, স্টেটমেন্ট অফ দ্য রিসার্চ টপিক, গবেষণার বিষয়বস্তু বর্ণনা। তো এই প্রকাশনা পর্যালোচনাতে গবেষণার বিষয়বস্তু বর্ণনা করা হয়, অর্থাৎ এই গবেষণাটা কিরকম হবে, গবেষণার উদ্দেশ্যটা কি, এই যে নানান বিষয়বস্তু, তার বৈশিষ্ট্য, এই কি কি হতে পারে, এইসব টোটালটা এই প্রকাশনা পর্যালোচনার মধ্যে আলোচনা করা হয়। ঠিক আছে, তার পরের পয়েন্ট হলো ফরমেশন অফ রিসার্চ ডিজাইন, গবেষণার নকশা গঠন। তো এখানে গবেষণার নকশা কি, তো এখানে গবেষণার নকশা হলো একটা, যেটা বললাম একটু আগে, যে রোড ম্যাপ তৈরি করা, যে গবেষণাটা কোন দিকে যেতে পারে, গবেষণাটা কি কি সমস্যা আসতে পারে, তার সমাধান, এগুলো নিয়ে একটা নকশা তৈরি করা হয় গবেষণা। তো সেটাই বলা হচ্ছে রিসার্চ ডিজাইন। ঠিক আছে, 8 নম্বর কি, কম্পেয়ার দ্য রেজাল্ট, ফলাফল তুলনা। এই যে প্রকাশনা পর্যালোচনা, যে আমরা আগের যে নানান থিসিসগুলো পড়ছি, আগে যে গবেষকরা গবেষণা করে রেখে গেছে তাদের লেখা যে পড়ছি, তাদের যে ফলাফলগুলো তারা পেয়েছে, তার সাথে আমরা যে ফলাফলগুলো পেতে যাব, অর্থাৎ আগের সময় একরকম ছিল, এখনকার সময় একরকম। ঠিক আছে, অনেক কিছু বদলেছে। তো সেই ফলাফলের মধ্যে বা সেই বিষয়গুলোর মধ্যে তুলনা দেখতে পাওয়া যায়। তো এটা কিন্তু এই লিটারেচার রিভিউতে করা হয়ে থাকে। ঠিক আছে,
তো এবার জেনে নিই 9 নম্বর, রিপিট অ্যান্ড এরর কারেকশন, পুনরাবৃত্তি ও ভুল ত্রুটি সংশোধন। এই যে আগে একজন গবেষক গবেষণা করে রেখেছে, তার মধ্যে কিছু কিন্তু ভুল ত্রুটি আছে, এবার সেগুলো যদি আমরা না জানি, অর্থাৎ লিটারেচার রিভিউ যদি স্টেপটা যদি আমরা না করি, অর্থাৎ তাদের লেখা আমরা করলাম না, আমার মনে যে আসছে আমি তাই করলাম, তাহলে কিন্তু চলবে না। তার মধ্যে যে ভুল ত্রুটি আছে সেগুলো আবার হতে পারে, সেটা কিন্তু আমাদের সাবধান হতে হবে এই লিটারেচার রিভিউতে, ঠিক আছে, এইসব নানান আগেকার গবেষকের লেখা পড়ে। তারপর কি আছে 10 নম্বর, ম্যাচুরিটি অফ নলেজ, জ্ঞানের পরিপক্কতা। এই যে লিটারেচার রিভিউ যে কাজটা যে করছি, তার ফলে কিন্তু আমরা নানান বই পড়ছি, অনুকল্প গঠন করছি। এই যে আমরা বললাম যে একটা নতুন কিছু আমরা শিখবো, সেটা কি অনুকল্প বা হাইপোথেসিস, একটা নতুন আমরা কিছু শিখলাম, ঠিক আছে, সেরকমই নানান বই পড়ছি, আমাদের জ্ঞান আরও বাড়ছে, তো সেটাই বলা হচ্ছে জ্ঞানের পরিপক্কতা। এবং আমরা সহজেই দেখে বুঝতে পারছি যে এই রিসার্চটা কিসের ওপর করেছে এবং কি বলতে চাইছে, এবং আমি যেরকমভাবে করতে চাইবো ঠিক সেরকমভাবে এটা যাচ্ছে কি না, ঠিক আছে, সেটা কিন্তু আমরা পুরনো রিসার্চ দেখে বুঝতে পারবো। তো সেটাই হচ্ছে জ্ঞানের পরিপক্কতা, আমাদের জ্ঞান আরও বেড়ে যাচ্ছে লিটারেচার রিভিউ পড়ে বা লিটারেচার রিভিউতে অংশগ্রহণ করে, ঠিক আছে। 11 নম্বর কি, প্রিপেয়ার দ্য প্রিলিমিনারি ড্রাফট অফ রিসার্চ, অর্থাৎ গবেষণার প্রাথমিক খসড়া তৈরি। এই যে গবেষণাটা যে করা হবে, সেটা প্রথমে কি করা হবে, এর উদ্দেশ্যটা কি, তারপর যে পরবর্তী স্টেপগুলো থাকে, যে এখানে কোথায় কোথায় যাওয়া হবে, কোথায় কোথায় গিয়ে কতটুকু এলাকা আমরা করব, একটা প্রাথমিক খসড়া তৈরি করা হয় এই লিটারেচার রিভিউতে, ঠিক আছে। 12 নম্বর হলো ম্যাচ দ্য প্রিভিয়াস অ্যান্ড সাবসিকুয়েন্ট রিসার্চ, পূর্ববর্তী ও পরবর্তী গবেষণার মেলবন্ধন স্থাপন। অর্থাৎ এই যে আগের যে গবেষণাটা যে করা হয়েছে, তার সাথে যে আমি একটা নতুন গবেষণাটা করতে যাব, তার একটা মেলবন্ধন স্থাপন হয় এই প্রকাশনা পর্যালোচনাতে। কেন? কারণ আমরা তো তার থেকে তো জ্ঞান নিচ্ছি, যে আগে যেটা করে রেখেছে পূর্ববর্তী গবেষণাগুলো, তার কাছ থেকে আমরা জ্ঞান নিচ্ছি, তাদের কাছ থেকে, তাদের লেখা থেকে। সেই জ্ঞান আমরা পরবর্তী আমি যে গবেষণাটা করতে যাব তার উপর প্রয়োগ করছি। তো একটা কি হচ্ছে, একটা মেলবন্ধন স্থাপন হচ্ছে দুটো গবেষণার মধ্যে। অর্থাৎ এই কাজটা করার সময় আমি কিন্তু তার গবেষণাটাও পড়ছি, পড়ে ভালো করে বুঝছি, বোঝার পর আমি আমার গবেষণাটা করছি, ঠিক আছে। তার ফলে কিন্তু আমাকে ক্রেডিটও দিতে হবে, অর্থাৎ পূর্ববর্তী গবেষকের যে লেখাটা আমি পড়ে বুঝেছি বা জ্ঞান আহরণ করেছি, তাহলে একটা ক্রেডিট দিতে হবে রেফারেন্সে, ঠিক আছে। তার জন্য কি হচ্ছে, একটা মেলবন্ধন স্থাপন হচ্ছে এই এখানে। এবার আসি 13 নম্বর, আইডেন্টিফাই সুইটেবল মেথডস অ্যান্ড টেকনিক, উপযুক্ত পদ্ধতি ও কৌশল শনাক্তকরণ। ভৌগোলিক গবেষণার অন্যতম উপাদান হলো রাশিতত্ত্ব সংগ্রহ বা উপাত্ত সংগ্রহ। এই রাশিতত্ত্বের ওপর ভিত্তি করেই নানান গবেষকরা গবেষণা করে থাকে, ঠিক আছে। কারণ এখানে গবেষণার ক্ষেত্রে একটা জিনিসই করা হয়, সেটা কি রাশিতত্ত্ব বা ট্যালি টাইপের একটা, তোমরা যদি করে থাকো যে রিসার্চে কোনো সময় ফিল্ডে গিয়ে, তাহলে তোমাদের দেখবে বেশিরভাগ এরকম ট্যালি টাইপের করা হয়, ঠিক আছে। সেখানে কত সংখ্যক মানুষ আছে, সেই বাড়িতে পরিবারে কে কত কি ইনকাম আছে, এইসব নানান একটা ট্যালি টাইপে করা হয়। তো সেটাই বলা হচ্ছে এটা একটা রাশিতত্ত্ব ভিত্তিক, বেশিরভাগ রাশিতত্ত্ব ভিত্তিক হয়ে থাকে, ঠিক আছে। তারপর তো পরে আমরা করে থাকি নানান মডেল তৈরি করি, অর্থাৎ নানান জ্যামিতিক আমরা মাধ্যমে দেখিয়ে থাকি যে পুরো ব্যাপারটা। তো এই গবেষণা কিভাবে করা হলো, গবেষণায় কি কি প্রশ্নমালা ব্যবহার করা হলো, এবং গবেষণাটাকে কোন জায়গায় নিয়ে যাওয়া হবে, এর ভুল ত্রুটি, তো সব এই প্রকাশনা পর্যালোচনার মধ্যে শনাক্ত করা হয়, ঠিক আছে, এই স্টেপটার মধ্যে বা এই পদ্ধতিটার মধ্যে। 14 নম্বর, অ্যাচিভিং রিসার্চ অবজেক্টিভ, গবেষণার উদ্দেশ্য অর্জন। এই যে প্রকাশনা পর্যালোচনা যে প্রথমেই বললাম, যে গবেষণার একটা উদ্দেশ্য আমাদের আগের থেকেই ঠিক করে নিতে হবে, যে কোন উদ্দেশ্যতে আমি গবেষণাটা করতে চলেছি, ঠিক আছে। সেটা যদি আমাদের ক্লিয়ার না থাকে, তাহলে আমরা গবেষণাটার দিকে আর এগোতে পারবো না, আর নতুন চিন্তা ভাবনা আসবেই না। তো সেটাই প্রথমে ক্লিয়ার রাখতে হবে, যে কি গবেষণার উদ্দেশ্য, ঠিক আছে, বা অবজেক্টিভ। তো 15 নম্বর এবং লাস্ট ইম্পর্টেন্স হলো ডিসকাশন অফ রিসার্চ সামারি, গবেষণার সারসংক্ষেপ আলোচনা। গবেষণার যে টোটাল জিনিসটা রয়েছে, অর্থাৎ গবেষণার শুরু থেকে শেষ অবধি একটা সারসংক্ষেপ এই প্রকাশনা পর্যালোচনায় তৈরি করা হয়, ঠিক আছে। অর্থাৎ একটা গবেষণা কিরকম ভাবে যাবে এবং তার মধ্যে কি কি সমস্যা আসতে পারে, সেগুলো একটা সারসংক্ষেপ অর্থাৎ সংক্ষেপে লেখা হয়ে থাকে। তো সেটাই করা হয় এই প্রকাশনা পর্যালোচনা স্টেপের মধ্যে, ঠিক আছে। তো হয়ে গেল আমাদের ইম্পর্টেন্স অফ লিটারেচার রিভিউ। তো 15টা তোমাদের আমি ইম্পর্টেন্স বলে দিলাম। তো এগুলো একবার স্ক্রিনশটও নিয়ে নিতে পারো তোমরা, নিয়ে এখানে পয়েন্টগুলো দেখে দেখে তোমরা যা যা বুঝালাম সেগুলো লিখে দেবে, ঠিক আছে, খুব সহজেই, কোনো অসুবিধা নেই। তো আশা করি বোঝাতে পেরেছি। তো তোমাদের ভিডিওতে যদি একটু হেল্প হয়ে থাকে, তো ভিডিওটাকে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব। আর নেক্সট ভিডিও তোমরা কোন টপিকের উপর দেখতে চাও আমাকে একবার কমেন্ট করে অবশ্যই জানিও, তাহলে আমাদের পরবর্তী ভিডিও বানাতে একটু সুবিধা হবে, ঠিক আছে, বা আমাদের কাকে বলছি। তো চলো।